২০০ বছর ধরে মানুষ এখানে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখেছিল। প্রথম পরিকল্পনাটি করা হয়েছিল ১৮০২ সালে। তখন ছিল শুধু ঘোড়া এবং তেলের বাতির যুগ। এরপর ১৮৮০ সালে তারা সত্যিই একটি পরীক্ষামূলক টানেল খনন শুরু করেছিল, কিন্তু সমুদ্র সর্বদা জয়ী হয়। পরপর ৪টি ব্যর্থ শুরুর পর ব্রিটিশ এবং ফরাসি সরকার অবশেষে একমত হয়। দুটি দেশ এবং একটি অবিশ্বাস্য ঝুঁকি। তারা শুধু একটি টানেলই তৈরি করছিল না, তারা মূলত দুটি অর্থনীতিকে যুক্ত করছিল। পরিকল্পনা হল দুটি রেল টানেল এবং একটি কেন্দ্রীয় সার্ভিস টানেল। ফ্রান্সের দিকে সাঙ্গাত্তে গ্রামটি হয়ে ওঠে এই প্রজেক্টের গ্রাউন্ড জিরো, আর ইংল্যান্ডে তারা ডোভারের বিখ্যাত খাড়া পাহাড় থেকে খনন শুরু করেছিল। সবচেয়ে বড় সমস্যা কী ছিল? ভূতত্ত্ব। তাদের চকমার নামের এক ধরনের পাথরের ভেতর দিয়ে টানেল খুঁড়তে হয়েছিল। এটি শক্ত, তবে বেশিরভাগই জলরোধী। যদি তারা কয়েক মিটার উপরে উঠে যেত, তাহলে তারা ছিদ্রযুক্ত পাথরে আঘাত করত এবং নিশ্চিত বন্যা দেখা দিত। আবার খুব নিচে নেমে গেলে কাদা মেশিনটিকে আটকে ফেলত। তাদের লক্ষ্য ছিল মাত্র ২০ মিটার পুরু একটি স্তর, সমুদ্রের ৭৫ মিটার নিচে। বছরের পর বছর ধরে সমুদ্রতল পরীক্ষার পর এই পথটি নির্ধারণ করা হয়েছিল। যুক্তরাজ্যের জন্য বড় চ্যালেঞ্জ ছিল কিভাবে একটি খাড়া পাহাড়ের মুখে এত বিশাল একটি প্রবেশদ্বার তৈরি করা যায়। শুধু একটি সমতল ভিত্তি তৈরি করার জন্যই তারা ২,৫০,০০০ ঘনমিটার পাথর ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছিল। চক এবং ডিনামাইট দিয়ে যেন ব্রিটেনের একটি নতুন টুকরো তৈরি হয়েছিল। অন্যদিকে ফরাসিরা উপকূলের কাছে একটি বিশাল ৬০ মিটার গভীর বৃত্তাকার গর্ত তৈরি করেছিল। এটি তাদের টানেল বোরিং মেশিনগুলোকে মাটির নিচে নামাতে সাহায্য করেছিল। ফরাসিদের গর্তগুলো বেশ গভীর ছিল, সেখানে আগে থেকেই প্রচণ্ড প্রেসার ছিল। এই টানেল মেশিনগুলো কিন্তু বাজার থেকে কেনা হয়নি, এগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছিল। মোট ১১টি টানেল বোরিং মেশিন, যার প্রতিটি একটি স্বয়ংসম্পূর্ণ ভূগর্ভস্থ কারখানা। শুধুমাত্র এর কাটার হেডটির ওজন ছিল ৬০০ টন। এই দানবীয় মেশিনটিকে ২০ মাইল শক্ত পাথর কেটে এগোতে হয়েছিল। কাটা, পরিষ্কার করা, আস্তরণ দেয়া, সব কিছু চলছিল একই সাথে একটানা। হাইড্রোলিক বাহুগুলো আগে থেকে তৈরি করা টানেলের অংশগুলোকে তুলে সিল করে দিত। এই অংশগুলো ছিল সম্পূর্ণ জলরোধী, শ্রমিক এবং মহাসাগরের মাঝে দাঁড়িয়ে থাকা একমাত্র বাধা। যুক্তরাজ্য মোট ৬টি মেশিন নামিয়েছিল, ৩টি স্থলের জন্য, ৩টি সমুদ্রের জন্য। ফরাসি মেশিনগুলো একটু ভিন্ন ছিল, সেগুলো ছিল সিল্ড ফেস এক্সকাভেটর। বাতাস চলাচল ব্যবস্থাহীন এই টানেলগুলোর ভেতরের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারত। ফরাসি দিকে ভেজা এবং আলগা পাথর বেশি ছিল, তাই পাথরগুলোকে ধরে রাখতে তারা প্রচণ্ড প্রেসার প্রয়োগ করেছিল। জায়গাটা ছিল একদম একটি প্রেসার কুকারের মতো, সূর্য থেকে কয়েক মাইল দূরে। মাঝখানের সার্ভিস টানেলটি সবার আগে এগিয়ে যাচ্ছিল। প্রতিটি মিটারই ছিল একটি জুয়া। তারা নিরবিচ্ছিন্ন খুঁজছিল কোথাও পানি চুইয়ে পড়ছে কিনা, কারণ এটাই বিপদের প্রথম সতর্কতা। প্রতিটি ছিদ্র খুঁজে বের করতে হতো এবং সাথে সাথে কেমিক্যাল দিয়ে বন্ধ করতে হতো। ভয়াবহ বন্যার কারণে পুরো ক্রু আটকা পড়ার ভয় ছিল সব সময়। পানির চাপ তো ছিলই, সেই সাথে সময়ের চাপ ছিল। নিরাপদ পাথরের স্তরের ভেতরে থাকার জন্য তাদের পরম নিখুঁততার প্রয়োজন ছিল। একটি আলোক রশ্মি তাদের সঠিক পথে রাখত, আর প্রধান নির্দেশক ছিল একটি জাইরোস্কোপ, যা একটি ইলেকট্রনিক কম্পাস যা প্রতিটি মোড় চিনত। অপারেটর সেই ১০০০ টন ওজনের মেশিনটিকে ঠিক একটি গাড়ির মতোই চালাতেন। ৭.৫ মিলিয়ন ঘনমিটার মাটি ও পাথর সরানোর কাজটি ছিল আক্ষরিক অর্থেই দানবীয়। যুক্তরাজ্যের খনন করা মাটিগুলো সমুদ্রে ফেলা হয়েছিল, যা ৯০ একর আয়তনের একটি নতুন উপকূলীয় প্ল্যাটফর্ম তৈরি করেছিল। তারা বলতে গেলে ইংলিশ চ্যানেলকে পিছনের দিকে ঠেলে দিয়েছিল। যখন আপনি জানেন না এত মাটি কোথায় রাখবেন, তখন আপনি একটি দ্বীপ তৈরি করে ফেলেন। মূল রেল টানেলগুলো এর ঠিক পেছনেই তৈরি হচ্ছিল। সেগুলো ছিল আরও বড় এবং দ্রুতগামী। উচ্চগতিশীল ট্রেন পরিচালনার জন্য রেল টানেলগুলোকে হতে হবে একেবারে নিখুঁত। ট্র্যাকটি প্রচণ্ড তাপ এবং চাপ সহ্য করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল। ৩৯ কিলোমিটার খননের পর সার্ভিস টানেলগুলোর মুখ মাত্র কয়েক মিটার দূরে ছিল। দুটি আলাদা দেশ থেকে অন্ধের মতো খুঁড়ে এসে একটি বিন্দুতে মিলতে হবে। তারা জাইরোস্কোপের উপর নির্ভর করেছিল। সামান্য ভুল হলে তারা পুরোপুরি লক্ষ্যভ্রষ্ট হতো। অবশেষে এলো সেই চূড়ান্ত সত্যের মুহূর্ত। তৈরি হলো প্রথম ছোট ফুটো, ব্রেকথ্রু। ১ ডিসেম্বর ১৯৯০, দুই দেশের সেই ঐতিহাসিক করমর্দন, যা পুরো বিশ্ব দেখেছিল। চূড়ান্ত অ্যালাইনমেন্ট বা হিসাবের ভুল ছিল আধা মিটারেরও কম। ৩৯ কিলোমিটার দূরে
৭৫ মিটার নিচে। এটা এক অসম্ভব নির্ভুলতা। সমুদ্রের নিচের পাথর টিকে ছিল, ঝুঁকিটি কাজে লেগেছিল। মূল রেল টানেলগুলো কয়েক মাসের মধ্যেই একসাথে মিলে যায়। কিন্তু ওই দানবীয় টানেল বোরিং মেশিনগুলোর কি হয়েছিল? যুক্তরাজ্যের মেশিনগুলো ঘোরানোর জন্য খুব বেশি বড় ছিল, তাই তারা এগুলোকে সেখানেই সিল করে দিয়েছিল। 6টি বিশাল ব্রিটিশ মেশিন ইংলিশ চ্যানেলের নিচে চিরতরে সমাহিত করা হয়েছিল। 1000 টনের একটি ইঞ্জিনিয়ারিং সমাধি। সময় বাঁচাতে তারা মেশিনগুলো ওখানেই ত্যাগ করেছিল। তবে ফরাসি মেশিনগুলো খুলে টুকরো টুকরো করে পুনরায় ভূপৃষ্ঠে নিয়ে আসা হয়েছিল। টানেলগুলোতে বাতাস, আলো এবং নিরাপত্তার খুব প্রয়োজন ছিল। বিশাল বিশাল ফ্যানগুলো পুরো টানেলের দৈর্ঘ্য জুড়ে বিশুদ্ধ বাতাস পাঠায়। বায়ু চলাচলে ব্যর্থতার অর্থ হল এক বিরাট বিপর্যয়। এই সিস্টেমটি প্রতি কয়েক সেকেন্ড পর পর বাতাসকে চক্রাকারে ঘোরায়। 25 কিলোভোল্ট বৈদ্যুতিক ট্রেনের জন্য বসানো হয় পাওয়ার এবং সিগন্যাল কেবল। উচ্চ গতিতে চলার জন্য ট্র্যাকটি নিখুঁতভাবে ওয়েল্ডিং করা হয়েছিল। পানির নিচে ট্রেনগুলো ঘন্টায় 160 কিলোমিটার বেগে চলে। ওই 25,000 ভোল্টের লাইনটি স্পর্শ করা মানে নিশ্চিত মৃত্যু। তবে একটা সমস্যা ছিল, ট্রেনটি যখন চলে তখন এটি তার সামনে বাতাসের একটি বিশাল দেওয়াল ঠেলে নিয়ে যায়। আর সবচেয়ে বড় ভয়ের কারণ ছিল আগুন। তাই প্রতি 375 মিটারে একটি করে পালানোর পথ তৈরি করা হয়। সার্ভিস টানেলটি হলো এখানকার লাইফলাইন। পুরো টানেল জুড়ে রয়েছে স্বয়ংক্রিয় আগুন নেভানোর সিস্টেম। জরুরি পরিস্থিতি মোকাবেলায় রয়েছে শক্তিশালী লাইটিং ব্যবস্থা। অবশেষে প্রথম ট্রেনটি চলল, কিন্তু প্রকল্পটি তখন বিশৃঙ্খলার মধ্যে। খরচ 4.7 বিলিয়ন পাউন্ড থেকে বেড়ে 9.5 বিলিয়নে গিয়ে ঠেকেছিল। এই প্রজেক্টের ইঞ্জিনিয়ারিং ছিল এক অলৌকিক ঘটনা, কিন্তু এর অর্থায়ন এক বিরাট বিপর্যয়। অবশেষে দুই প্রান্তের টার্মিনালগুলো সম্পূর্ণ হয়েছিল। তারা একটা বিশাল লজিস্টিক হাব বা গাড়ির জন্য একটি শহর তৈরি করেছিল। চাকায় চলা কাস্টম ডিজাইন করা ট্রেনে মাত্র 40 মিনিটে সমুদ্র পার। এটি যেন একটি উচ্চ গতির আন্ডারগ্রাউন্ড জলযাত্রা। দুই দেশের রাজনৈতিক স্বপ্ন বাস্তবায়িত হওয়ার জন্য একদম প্রস্তুত। তবে এই নির্মাণে মানব জীবনের মূল্য দিতে হয়েছিল। মোট 11 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন, যা ছিল এক মর্মান্তিক বাস্তব। অবশেষে চ্যানেল টানেল ব্যবসার জন্য খুলে দেওয়া হলো। অসম্ভব বাস্তবে পরিণত হয়েছিল। দুই দেশ আর জলের দ্বারা বিচ্ছিন্ন নয়, বরং ইস্পাত দ্বারা সংযুক্ত। ঠিক 2 বছর পর দেখা দেয় সেই চূড়ান্ত ভয়। একটি ট্রাক বহনকারী ট্রেনের ভেতরে আগুন লেগে যায়। টায়ার এবং মালপত্রের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সাথে সাথে আগুন নেভানোর সিস্টেমগুলো সক্রিয় হয়ে ওঠে। মাঝখানের সার্ভিস টানেলটি একটি নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছিল, যা সেদিন ট্রেনে থাকা প্রতিটি মানুষের জীবন বাঁচিয়েছিল। সেফটি সিস্টেম সফলভাবে কাজ করেছিল। এটি প্রমাণ করেছিল যে তাদের এই 3 টানেল ডিজাইনটি একদম সঠিক ছিল, এমনকি সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও। বর্তমানে লন্ডন থেকে প্যারিসের ভ্রমণের সময় কমে মাত্র 2 ঘন্টার একটু বেশিতে নেমে এসেছে, ফ্লাইটের চেয়েও দ্রুত, কোনো সিকিউরিটি লাইনের ঝামেলা বা এয়ারপোর্টের চাপ ছাড়াই। ইংলিশ চ্যানেলের এই নিরবিচ্ছিন্ন পারাপার এক শতকের পরিকল্পনার ফসল। এই ভৌত সংযোগ চিরস্থায়ী, ইস্পাত এবং পাথরের এক অটুট বন্ধন। এটি মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একটি ইঞ্জিনিয়ারিং কীর্তি। অনেকে বলেছিল সমুদ্র হলো একটি দেওয়াল, কিন্তু চ্যানেল টানেল প্রমাণ করেছে মানুষের উদ্ভাবনী শক্তি যে কোনো প্রাকৃতিক বাধাকে জয় করতে পারে। পরবর্তী অসম্ভব চ্যালেঞ্জ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এমন আরও অনেক অবিশ্বাস্য স্থাপনা এবং পৃথিবীর অজানা কাহিনীগুলো জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বের লুকোনো সত্য চ্যানেলটিতে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো চমক নিয়ে। ভালো থাকবেন।